আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ইজি এডুকেশন গ্রুপের পক্ষ থেকে ফিজিক্স ফার্স্ট পেপারের দ্বিতীয় পর্বে ভেক্টর লেকচারে স্বাগতম। তো দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব বিক্ষেপ নিয়ে। তো আমরা গত ক্লাসে শেষ দিয়েছিলাম স্কেলার রাশি ও ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির সূচনা মূলত হয় অভিক্ষেপ ও উপাংশের ধারণা থেকে। তো আমরা প্রথমে অভিক্ষেপ নিয়ে আলোচনা করব। তো চলো আলোচনা শুরু করি। অভিক্ষেপ ধারণার জন্য আমরা একটা এক্সাম্পল নিতে পারি। এটা ধরো একটা ভূমি, তুমি যে কোনো জায়গায় একটা পরীক্ষা করে দেখতে পারো। অভিক্ষেপ বা ছায়া আমরা যেটাকে বলতে পারি, ছায়াই হলো মূলত অভিক্ষেপ। তো একটা ভূমির উপরে যদি তুমি একটা জ্বলন্ত লাঠি ভূমির সমান্তরালে রাখো, এটা ধরো একটা লাঠি, এটা যদি একটা লাঠি হয়, এটা যদি একটা লাঠি হয়, এই লাঠির উপরে যদি তুমি একটা লাইট স্থাপন করো, তো এই লাইট স্থাপন করলে এই জায়গায় থেকে তো তুমি যদি এই লাঠির উপরে আলো ফলো করো, তো আলো যদি ফেলো, তো আলো ফেললে তুমি ভূমির সমান্তরালে কিন্তু এই লাঠিটার সমপরিমাণে একটা ভূমির উপর একটা ছায়া পাবা। ছায়া, এরকম একটা ছায়া তুমি পাবা, ভূমির সমান্তরালে একটা ছায়া পাবা। এই জায়গায় এরকম একটা ছায়া পাবা। তো এই জায়গায় একটা জিনিস লক্ষণীয় যে লাঠিটার কিন্তু লাঠির বিক্ষেপ ভূমির উপরে পড়বে। এটা কিন্তু ভূমি। তো লাঠির উপরে তুমি আলো ফ্লো করতেছ, এই জন্য লাঠির একটা ছায়া তোমার ভূমির উপরে একটা ছায়া পড়বে। সেই ছায়াই কিন্তু মূলত এটা কিন্তু লাঠির ছায়াই কিন্তু এটাকে আবার বলা যায় কি, ভূমির উপরে লাঠির অভিক্ষেপ। এই ছায়াকে বলা হয় লাঠির অভিক্ষেপ। তো এই জায়গায় কি, এটা কিন্তু লাঠি। এটা যদি লাঠি হয়, তো এই লাঠিটার অভিক্ষেপ কিন্তু এটা, যেটাকে আমরা বলতেছি ভূমির উপরে ছায়া, আর এই ছায়াকে বলা যায় ভূমির উপরে লাঠির অভিক্ষেপ। তো এই লাঠিটা কিন্তু লাঠির অভিক্ষেপ। তো এই জায়গায় দেখো, তোমার ভূমি যদি ছোট বড় হতো, কিন্তু লাঠির ছায়া কিন্তু তুমি একই কথা। লাঠি যত বড় হবে, সমান্তরাল একটা লাঠি যদি তুমি ঝুলিয়ে তার উপর আলো ফ্লো করো, লাঠি যত বড় হবে তার অভিক্ষেপ কিন্তু তত বড় হবে। লাঠি যদি আরও ছোটো হতো, তার অভিক্ষেপ আরও ছোটো হতো। লাঠি যদি বড় হতো, তার অভিক্ষেপ কিন্তু আরও বড় হতো। তো এই জায়গায় একটা বিশেষ লক্ষণীয় যে এই জায়গায় অভিক্ষেপ যার তারই কিন্তু এই জায়গায় ভূমিকা বেশি। ভূমি কিন্তু এই জায়গায় কোনো ভূমিকা পালন করে না, ভূমিকা রাখে না। মূলত ভূমি এই জায়গায় লাঠির অভিক্ষেপ, লাঠি কিন্তু ছোট বড় নির্ভর করতেছে অভিক্ষেপের উপর। অভিক্ষেপ ছোট হবে না বড় হবে সেটা নির্ভর করে লাঠির উপর। তো এই কেসটা যদি আমরা আরেকভাবে দেখি, যে এই লাঠিটাকে যদি তুমি একটু খাড়া করে দাও, এটা লাঠি। এই লাঠিটার উপরে যদি তুমি এই জায়গা থেকে আলো ফ্লো করো, এই জায়গা থেকে যদি তুমি আলো ফেলো, তো এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই অভিক্ষেপ কিন্তু আর এই অভিক্ষেপ থাকবে না। এই অভিক্ষেপটা কিন্তু এখন ছোট হয়ে যাবে। এই অভিক্ষেপটা কিন্তু এই লাঠির সমপরিমাণ করে ভূমির উপর একটা ছায়া ফেলবে। ভূমির উপর একটা, এখন কিন্তু অভিক্ষেপ এইটা, ভূমির উপর ছায়া, আর ছায়াকে আমরা কি বলবো, অভিক্ষেপ। এই লাঠির অভিক্ষেপটা কিন্তু নির্ভর করতেছে সম্পূর্ণ যার অভিক্ষেপ তার উপর। যেটার অভিক্ষেপ সেটা যত বড় হবে, অভিক্ষেপটা তত বড় হবে। আমরা কিন্তু এর আগের কেজি থেকে শিখলাম, লাঠি যত ছোট হবে তার অভিক্ষেপটাও কিন্তু তত ছোট হবে। তো এই জায়গায় একটা জিনিস তুমি লক্ষ্য করো, এই একটা বেঁকা লাঠি তুমি নিলা, এটার উপরে যদি তুমি আলো ফ্লো করো, তো এটার অভিক্ষেপ কিন্তু এতটুকু দাঁড়ালো। তো এই জায়গায় একটা জিনিস লক্ষণীয়, লাঠিটার কিন্তু দিক চেঞ্জ করছি, দিক। আবার লাঠিটার কিন্তু একটা নির্দিষ্ট মান আছে। তো এই মানটা থাকার কারণে এই লাঠিটাকে কিন্তু আমরা একটা ভেক্টর রাশি বলতে পারি, কারণ এটার একটা মান আছে, এটার দিক চেঞ্জ করছি। তো দিক চেঞ্জ করার কারণে কিন্তু এই অভিক্ষেপ ছোট হয়ে গেছে বা অভিক্ষেপ চেঞ্জ হয়ে গেছে। এই জায়গায় কিন্তু লাঠির উপর নির্ভর করতেছে অভিক্ষেপ কীরকম হবে। আবার আরেকটা জিনিস লক্ষণ, এই জায়গায় ভূমিটাকে তুমি যদি আঁকা বাঁকা করে
এলোমেলো করে দাও, সে জায়গায় কিন্তু অভিক্ষেপটাও কিন্তু তোমার, যেহেতু লাঠিটাকে তুমি বেঁকা করে ধরছো, তো এই অভিক্ষেপটাও কিন্তু তুমি পাবা অন্যভাবে। তো এই জায়গায় কিন্তু ভূমিরও কিন্তু একটা ভূমিকা আছে, অভিক্ষেপের উপর ভূমিরও একটা ভূমিকা আছে। কারণ ভূমিকা কাজ করতেছে জাস্ট এটার থাকার উপর, কারণ ভূমি কিভাবে আছে এটার উপরও কিন্তু অভিক্ষেপ নির্ভর করতেছে। আবার লাঠিটা কিভাবে আছে সেটার উপর কিন্তু অভিক্ষেপ নির্ভর করতেছে। আবার লাঠিটার মানের উপর, ছোট কিংবা বড়, সে অনুযায়ী অভিক্ষেপ দিবে। আবার লাঠিটা কিভাবে আছে, দিক চেঞ্জের একটা ব্যাপার আছে এই জায়গায়। তো এই লাঠিটাকে আমরা বলতে পারি ভেক্টর। আমরা কিন্তু এই জায়গা থেকে এখন অভিক্ষেপের সূত্র দ্বার করাবো। তো এই লাঠিটাকে একটা বলা যায় ভেক্টর। তো এই লাঠিটা ভূমিকে ধরলাম এ, লাঠিটাকে ধরলাম বি। বি যদি ধরি, তো এটা যেহেতু ভেক্টর রাশি, তো এই ভেক্টর রাশির কারণে এটার একটা মান আছে, সেই মানকে ধরলাম, এটা কিন্তু ধরলাম হলো বি, লাঠিটাকে কিন্তু ধরছি বি। তো লাঠিটার একটা মান আছে, সেই মানকে আমরা কীভাবে প্রকাশ করি, বি ভেক্টর আর মডুলাসের ভিতরে বি ভেক্টর দিলে সেটা কিন্তু মান প্রকাশ করে। তো এই লাঠিটার মান আছে, লাঠিটার একটা দিক আছে, লাঠিটার কিন্তু ধরছি একটা বি ভেক্টর। তো এই জায়গায় আমরা একটা জিনিস লিখে রাখতে পারি, একটা কিছুগুলো, যে এ হলো কি, এই ভেক্টরটা হলো যার উপর অভিক্ষেপ, ভূমির উপরে কিন্তু একটা অভিক্ষেপ করবে। তো এ ভেক্টর ইকুয়াল টু কি, যার উপর অভিক্ষেপ, যার উপর অভিক্ষেপ। বিটা হলো কি, বিটা কিন্তু যার অভিক্ষেপ, কারণ লাঠিটার অভিক্ষেপ কিন্তু ভূমির উপরে পড়বে। তো বি ভেক্টরটা কি, বি ভেক্টরটা হলো যার অভিক্ষেপ, যার অভিক্ষেপ। তো এই জায়গায় আবার একটু লক্ষ্য করো, এটা কিন্তু ভেক্টর। তো এটা কিন্তু ভূমির সমান্তরালে আছে, ভূমির সমান্তরালে থাকার জন্য এই অ্যাঙ্গেলটা কিন্তু সেম। লাঠির এই জায়গায় দূরত্ব, এই জায়গায় দূরত্ব কিন্তু সেম। তো আমরা লাঠির গোড়ায় কিন্তু যে অভিক্ষেপ ছায়াটা, এটা বরাবর কিন্তু সমান্তরালে একটা রেখা টানতে পারি। এটা যদি হয় রেখা, তো এটা কিন্তু কোন অ্যাঙ্গেল কিন্তু থিটা আমরা ধরে নিতে পারি এই জায়গা থেকে, লাঠির অ্যাঙ্গেলে থিটা। তো এই আমরা যদি এই জায়গা থেকে থিটা মানটা বের করতে পারি, তো আমরা বলবো এটা কিন্তু ছায়া পেয়ে গেছি। ছায়া মানে লাঠির অভিক্ষেপ। আমরা এই ভূমির সমান্তরালে যে অভিক্ষেপটা পাইছি, এটাকে আমরা এটার সমান্তরালে ভূমির রেখা, ভূমির উপরে লাঠির অভিক্ষেপের সমান্তরালে একটা রেখা টানলাম লাঠির গোড়া পাদবিন্দু ইনিশিয়াল পয়েন্ট থেকে। তো এটা যদি টানি, তো এই থিটাটা অ্যাঙ্গেলটা কি, থিটাটা কিন্তু, এটা কিন্তু আমরা ভূমি যদি হয় এ, লাঠি ধরছি আমরা বি, তো এটা কিন্তু আমরা বলতে পারি যে এই ভূমি এর সমান্তরালে কিন্তু এই রেখাটা টানছি। তো এ ও বি এর মধ্যবর্তী কোণ, অলরেডি এ হলো লাঠি, বি এ হলো ভূমি, বি হলো লাঠি। তো আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলটা হলো এ ও বি এর মধ্যবর্তী কোণ। কিন্তু আমরা সেটা না বলে আমরা এই ভাষায় বলবো, একে প্রকাশ করছি যার উপর অভিক্ষেপ। তো এই জায়গা হলো যার উপর অভিক্ষেপ, উপর অভিক্ষেপ ও যার অভিক্ষেপ, যার অভিক্ষেপ তাদের মধ্যবর্তী কোণ, অভিক্ষেপ তাদের মধ্যবর্তী কোণ, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো এটা যদি হয়, তো তুমি যদি এই লাঠিটাকে এই রেখাতে বর্ধিত করো, অনেকে বলতে পারো যে আমরা এখানে রেখা টানবো না, তো কি করব, এই রেখাটাকে তুমি, এটা যদি ভূমি আর এইদিকে নাও, তো এই রেখাটাকে কিন্তু তুমি এই রেখাটাকে তুমি এইদিকে কিন্তু বর্ধিত করে দিতে পারো, এই বর্ধিত করে দিলে এই থিটা। তো একটা জিনিস লক্ষ্য করো, এই কোণ আর এই কোণ কিন্তু পরস্পর ভীর প্রতীপ কোণ হয়েছে। ভীর প্রতীপ কোণ হওয়ায় এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কিন্তু সমান হবে। এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হওয়ায় কিন্তু সমান হয়ে যাবে। তো এজন্য আমরা কি করছি, এটা ভূমি সমান্তরাল একটা রেখা টানছি, এই কোণ আর এই কোণ একই কোণ। তো এই কোণের মান পেলে আমরা এই কোণের মান পাবো, এই কোণের মান পেলে এই কোণের মান পাবো। আর একটা জিনিস লক্ষণীয়, তোমরা বলতে পারো এটা কিন্তু লাঠি, লাঠিকে কি বর্ধিত করা যায়, আসলে ভেক্টরের ভিতরে লাঠি কিংবা ভেক্টরের ভিতরে কোনো কিছুই কিন্তু বর্ধিত করা যায় না, এটা মূলত যায় না, এটা জাস্ট বোঝার জন্য। কিন্তু আমাদের যে জ্যামিতির ভিতরে কিন্তু কোনো একটা রেখাকে বর্ধিত করা যায়, এত দূর আছে, তো এটাকে বর্ধিত করে বাড়ি আমরা নিতে পারি, কিন্তু ভেক্টর এটা যায় না, এটা জাস্ট বোঝার জন্য। তো এখন আমরা এই জায়গা থেকে কিন্তু ভূমি কিন্তু আমরা জানি না, কারণ ভূমি আমাদের মূল লক্ষ্য, ভূমি হলো অভিক্ষেপটা যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পৌঁছে যাব। কিন্তু এটা কিন্তু অতিভুজ, এটা যদি থিটা কোণ হয়,
আর এটা কিন্তু অলরেডি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে সবসময়, যেহেতু অতিভুজের বিপরীত বাহু সবসময় লম্বা আমরা জানি। এই অতিভুজের মান কিন্তু আমরা জানি বি ভেক্টরের মান, এটা কিন্তু বি ভেক্টর ধরছি, কিন্তু এই লাঠিটার মান কিন্তু মডুলাস অফ বি ভেক্টর। আমরা অতিভুজ জানি, ভূমি জানি না। তো যে জায়গায় আমাদের ভূমি লাগবে, তো ভূমি বাই অতিভুজ আমরা ত্রিকোণমিতির অনুপাতের ভিতরে আমরা কোন সাইনটা ব্যবহার করতে পারি, যে ভূমি বাই অতিভুজ কোন সাইনটা আছে আমরা কিন্তু সকলেই জানি, সেটা হলো কি কজ। কজের অনুপাত ইকুয়ালটা আমরা জানি কিন্তু ভূমি বাই অতিভুজ। তো এই জায়গায় ভূমি কিন্তু আমরা লাঠির ছায়া বা ভূমির উপরে লাঠির অভিক্ষেপ কিন্তু আমরা বলতে পারি এটাকে। তো কজ ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ভূমি কি আছে ছায়া, ছায়া দিয়ে ছায়ায় আমরা লিখি ছায়া, বা অতিভুজ হচ্ছে কি লাঠি, লাঠি। তো ছায়াটা কি আমাদের লাগবে, ছায়া বা অভিক্ষেপ, যেটাই বলো ছায়া বা অভিক্ষেপ। আর লাঠির মানটা কি আমরা জানি মডুলাস অফ বি ভেক্টর, আর এই জায়গায় আছে কস সাইন। তো আমাদের কিন্তু লাগবে ছায়া, তো আমরা যদি কোনাকুনি আর গুণ করে দিই, তো এই জায়গায় ছায়া ইকুয়াল আমরা কি পাই কস বি ভেক্টর। এটা এই জায়গায় কিন্তু cos থিটা আছে, সরি cos থিটা আছে। তো cos থিটা ইকুয়াল বি ভেক্টর। তো এই ছায়াকে কিন্তু আমরা কি বলি অভিক্ষেপ। তো অভিক্ষেপ ইকুয়াল সূত্র দাঁড়ালো কি অভিক্ষেপ ইকুয়াল সূত্র দাঁড়ালো cos থিটা মডুলাস অফ বি ভেক্টর। এটা কিন্তু আমরা অভিক্ষেপ ইকুয়াল সূত্র তাহলে পেলাম। আমরা সূত্র পেলাম কি অভিক্ষেপ ইকুয়াল cos থিটা মডুলাস অফ বি ভেক্টর। তো cos থিটা মডুলাস অফ বি ভেক্টর অভিক্ষেপ। তো এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে এ ওর উপর যে অভিক্ষেপ ইকুয়াল cos থিটা মডুলাস অফ বি ভেক্টর। এটা কিন্তু আমরা সূত্র পেয়েছি। তো এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি অভিক্ষেপটা কি এ এর উপর, অভিক্ষেপটা কিন্তু ভূমির উপরে ঘুরছে। তো এই জায়গায় আমরা লিখতে পারি এ এর উপর বি এর অভিক্ষেপ, মানে লাঠির অভিক্ষেপ। তো এ এর উপর বি এর অভিক্ষেপ ইকুয়াল cos থিটা মডুলাস অফ বি ভেক্টর। এটা কিন্তু মূলত সূত্র যে এ এর উপর বি এর অভিক্ষেপ। আর একটা জিনিস লক্ষণীয়, এই জায়গায় কার অভিক্ষেপ বি এর অভিক্ষেপ, এই জায়গায় কিন্তু সম্পূর্ণ ভূমিকা পালন করবে বি, বাট এ ভূমির কিন্তু এই জায়গায় একটা ভূমিকা আছে। তো এ এর উপর বি এর অভিক্ষেপ, দেখো যার অভিক্ষেপ মানে লাঠির অভিক্ষেপ, যার অভিক্ষেপ তার কষ্টিটা যে জায়গায় থাকবে, যে যার অভিক্ষেপ তার কষ্টিটা, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। এটাই কিন্তু মূলত সূত্র যে এ এর উপর বি এর অভিক্ষেপ বি কষ্টিটা অফ মডুলাস অফ বি ভেক্টর। তো এটাই কিন্তু হলো কি যার অভিক্ষেপ, এ জায়গায় যদি এ থাকতো যে বি এর উপর এ এর অভিক্ষেপ, তো এ এর অভিক্ষেপ ইকুয়াল টু এ কষ্টিটা অফ মডুলাস অফ বি ভেক্টর। যেটা থাকবে ওইটা কষ্টিটা, যেটা থাকবে ওইটা কষ্টিটা। তো ওইটা যদি কষ্টিটা হয়, তো আমরা এটাকে কিন্তু এভাবে প্রকাশ করতে পারি। তো তুমি কি সব সময় ওইভাবেই লিখবা যে এ এর উপর বি এর অভিক্ষেপ, এটাকে কিন্তু এইভাবে লেখা যায় যে এ এর উপর বি এর অভিক্ষেপ আমরা কি শিখলাম যে বি মডুলাস অফ বি ভেক্টর cos থিটা, এটা কিন্তু আমরা এইমাত্র শিখলাম। তো সব সময় কি আমরা এইভাবেই লিখবো যে এ এর উপর বি এর অভিক্ষেপ, এটাকে কিন্তু এইভাবেও আমরা লিখতে পারি যে প্রজেকশন, ইংরেজিতে অভিক্ষেপ মানে প্রজেকশন, তো PROJ প্রজেকশন অফ এ বি ইকুয়াল টু বি মডুলাস অফ বি ভেক্টর cos থিটা। এইভাবে কিন্তু আমরা এটাকে প্রকাশ করতে পারি। মূলত এই কথাটুকুকে আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে বলতে পারি প্রজেকশন অফ বি আপন এ ইকুয়াল বি ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর cos থিটা। এটাকে কিন্তু আমরা এইভাবে করতে পারি। তো আমরা এখন ভেক্টর কীভাবে আমরা যে এটা শিখলাম, এটাকে কীভাবে প্রকাশ করব কীভাবে, এই আর একটা জিনিস তোমরা জেনে রাখো, এটা কিন্তু সূত্র, এগুলো তোমাদের কাজে লাগবে ম্যাথের। তো অভিক্ষেপ প্রকাশ
তো অভিক্ষেপ প্রকাশের মধ্যে অভিক্ষেপ প্রকাশের ভিতরে তোমার এটা যদি হয় এ ভেক্টর, আমাদের প্রকাশ করবে কীভাবে, ওটা তো আমরা চিত্রের মাধ্যমে দেখলাম। তো এটা যদি আমরা কিন্তু নিয়েছিলাম বি ভেক্টর, যেটা হলো বি ভেক্টর, আর এটা হলো এ ভেক্টর। তো এই জায়গায় আমাদের কিন্তু লাগবে বি ভেক্টর, যার অভিক্ষেপ লাগবে তার শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে আমরা একটা লম্ব টানবো। তো আমাদের লাগবে কিন্তু বি এর অভিক্ষেপ, মানে যার অভিক্ষেপ। আমরা কিন্তু এবার এখন বের করব এ এর উপর বি এর অভিক্ষেপ। তো বি এর যার অভিক্ষেপ তার শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে একটা লম্ব টানবো। লম্ব টানলে এটার ভিতরে যা ফাঁকা পড়লো, যে এতটুকু কিন্তু এটার ছায়া বা অভিক্ষেপ, এতটুকু কিন্তু ছায়া বা অভিক্ষেপ। তো এটা কিন্তু কি বি, আর এটা হলো এ। তো থিটাটা কি, থিটা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ, এ ও বি এর মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ। আর এটা কিন্তু প্রজেকশন অফ বি আপন এ, আর এটা হলো প্রজেকশন অফ এ আপন বি, এটা। আর এটাকে আমরা এইভাবে, যদি কেউ না বলো জাস্ট লিখতে পারলেই তো হলো। তো এটাকে এইভাবে লক্ষ্য মনে রাখবা যে যেটা আমার যার অভিক্ষেপ সেটা কিন্তু বড়। এই জায়গায় দেখো এটা কিন্তু ছোট, একই পরে বলছি, এটা কিন্তু ছোট হবে। আর যেটা যার অভিক্ষেপ সেটা কিন্তু এই প্রজেকশন বরাবর এটার কিন্তু ভূমিকা বেশি, প্রাধান্য বেশি। দেখো বি, যার অভিক্ষেপ তার প্রাধান্য বেশি। তো এই জায়গায় আমরা কি লিখব, যে বি এর এ এর উপর, এ এর উপর, এ এর উপর বি এর অভিক্ষেপ, বি এর অভিক্ষেপ, অভিক্ষেপ বা প্রজেকশন অফ বি আপন এ, বি আপন এ ইকুয়াল টু, আমরা কি পাইলাম, আমরা কি পেয়েছিলাম, এই জায়গায় কিন্তু আমাদের থিটা কিন্তু এ বি এর মধ্যবর্তী কোণ, আমাদের লাগবে বি, বি এর উপর এ এর অভিক্ষেপ, বি এ এর উপর বি এর অভিক্ষেপ, এ এর উপর বি এর অভিক্ষেপ যদি হয়, তো আমাদের এই এখন লাগবে কিন্তু ভূমি। তো ভূমি বা হলো কি অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ কি কস থিটা। তো কস থিটা হলো ভূমি বাই অতিভুজ। আমরা কিন্তু সূত্র পেয়েছিলাম কি, আর যার অভিক্ষেপ তার মডুলাস অফ বি। তো আমাদের এই জায়গায় মডুলাস অফ বি, এটা কিন্তু এই জায়গায়। এখন আমরা এ এর অভিক্ষেপ বের করবো। তো এ এর অভিক্ষেপ যদি বের করি, এ এর অভিক্ষেপ বের করতে হলে এ এর শীর্ষবিন্দু থেকে বি এর উপর একটা লম্ব টানবো। তো এ ভেক্টরের আমাদের অভিক্ষেপ লাগবে। তো এই লম্বটা টানলাম, তো এটা কিন্তু এই পয়েন্টে সে পড়লো। তো এটার ছায়া অলরেডি কিন্তু এটার উপর একটা লম্ব, তো এই লম্বটা কি, আর এটা কিন্তু এখন আমাদের অভিক্ষেপ। এটা এই জায়গা থেকে যদি তুমি একটা লাইট ফেলো, এই পাশ থেকে যদি তুমি একটা লাইট ফেলো, তো এটা অভিক্ষেপ কিন্তু অলরেডি এটা পড়বে। এটা যদি পড়ে, তো এখন আমরা কি করব, এ এর অভিক্ষেপ বের করবো। তো বি এর উপর, তো বি এর উপর, এটা কিন্তু বি, তো বি এর উপর এ এর অভিক্ষেপ কি লিখবো, প্রজেকশন অফ বি এ আপন বি, প্রজেকশন অফ এ আপন বি ইকুয়াল। আর এ জায়গায় কি আমি কি বলছিলাম, একটা ডিরেক্ট, যে যার অভিক্ষেপ সেটার মান ইন্টু কস থিটা, যার অভিক্ষেপ। এই জায়গায় এ এর অভিক্ষেপ, তো এ এর মান ইন্টু কি কস থিটা, যার অভিক্ষেপ তার কস থিটা। তো এই দুইটা কিন্তু আমাদের সূত্র। তো আমরা এই জায়গা থেকে কি পেলাম, যে এ এর উপর বি এর অভিক্ষেপ বা প্রজেকশন অফ বি আপন এ ইকুয়াল কস থিটা, বি ভেক্টরের মান। বি এর উপর এ এর অভিক্ষেপ প্রজেকশন অফ এ আপন বি ইকুয়াল কি পেলাম, এ ভেক্টরের মান ইন্টু কস থিটা। তো এখন আমরা কি করব, ভেক্টর যে আমরা ধারণা পাইলাম উপলব্ধি করতে কিন্তু এখন আমরা পারবো। তো এটা আমরা কিভাবে ধারণার প্রয়োগ করব, এটা আমরা শিখবো। যে এখন শিখবো আমরা ভেক্টর ধারণার প্রয়োগ। তো আমরা শিখবো অভিক্ষেপ ধারণার প্রয়োগ। অভিক্ষেপ ধারণার প্রয়োগের ভিতরে আমরা একটা জিনিস সব লক্ষ্য রাখি, যেটা সেটা শিখবো হলো কোনো একটি ভেক্টরকে আমরা কিভাবে দুটি ভেক্টরে ভাগ করতে পারি। একটি ভেক্টরকে কিভাবে দুটি ভেক্টরে ভাগ করতে পারি, এটাই মূলত আমাদের এই জায়গা থেকে শিক্ষণীয়। তো একটি ভেক্টরকে দুটি ভেক্টরে ভাগ করতে হলে একটা এক্সাম্পল নাও। তুমি এই জায়গায় ধরে নাও একটা বাচ্চা ছেলে, এই বাচ্চাটার এই জায়গা থেকে যদি তুমি একটা রশি টানো 5 নিউটন বলে, 5 নিউটন বলে যদি তুমি টান দাও, তো এটাকে আমরা দুটো অংশে কীভাবে ভাগ করব। তো এটাকে যদি তুমি এই বাচ্চাটার এই জায়গা থেকে যদি তুমি
এই বরাবর 5 নিউটন বল এমনভাবে টানবা, দুইটা উপাংশে ভাগ করলো, তোমার ইচ্ছা মতো ধরে নাও এইভাবে। তো এটার থেকে তুমি কি টানলে কি অনুভব হবে, এই বাচ্চাটা একদিক থেকে টানার কারণে কিন্তু সে 5 নিউটন বল অনুভব করছে। আবার তুমি দুটি উপাংশে ভাগ করলেও কিন্তু সে, তুমি কিন্তু টানতেছ দুই দিক থেকে, কিন্তু সে 5 নিউটন বলে অনুভব করবে। এভাবে আমরা ভাগ করব। তো সে 5 নিউটন বলে অনুভব করবে। অনেকে বলতে পারো যে ভাই এটা কিন্তু 5 নিউটন বল আছে, তো আমরা দুই দিক থেকে টানবো 2.5 নিউটন, 2.5 নিউটন, 2.5 নিউটন বলে ভাগ করে দিলেই তো হলো। হরিজন্টাল আর ভার্টিক্যালি দুই ভাগে আমরা ভাগ করে তারপরে এটাকে আমরা ভাগ করব। তো এটা যদি ভাগ করি, এখন এটাকে আমরা ম্যাথমেটিক্যালি এটাকে আমরা এখন করব। তো এটাকে আমরা কি করব, একটা চতুর্ভাগ করে নিলাম। চতুর্ভাগের ভিতরে দেখো এটাকে কিন্তু তুমি এই বরাবর টানছিলা, এই বরাবর টানার কারণে এটা কিন্তু 5 নিউটন, এটা কিন্তু 5 নিউটন বলে তুমি করছিলা। এটা তোমার সবসময় মনে রাখো যে হরিজন্টাল মানে অনুভূমিক বরাবর 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো এটা হলো তোমার দেয়া আছে একটা ভেক্টর। তো একটা ভেক্টর কিন্তু তোমার দেয়া ছিল। তো এটাকে তুমি দুইটা অংশে ভাগ করার জন্য তুমি যে ভেক্টরটা দিয়ে থাকবে সেই ভেক্টরের পাদবিন্দুতে তুমি একটা কি আঁকবা, চতুর্ভাগ, যেটাকে বলে সংখ্যা রেখা, যেটাই বলো না কেন সেটা তুমি আঁকবা। আঁকার কারণে দেখো অনুভূমিকের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বল দেওয়া আছে, সেটা 5 নিউটন বল দেয়া আছে। তো এই জায়গায় তুমি এটাকে কি করতে পারো, আর সম্পন্ন কিন্তু আমরা জানি সম্পন্ন এটা কিন্তু 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে এটা কি, এটা কিন্তু 60 ডিগ্রি, 90 ডিগ্রি, আর এটা কিন্তু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল কিন্তু এটা কিন্তু 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তো এটা কিন্তু সবসময় কি মনে রাখবা, হরিজন্টাল, আর এটা কিন্তু ভার্টিক্যাল। তো আমরা দুইভাবে একটা ভেক্টরকে আমরা দুটি উপাংশে ভাগ করব। আমাদের মূল লক্ষ্য কিন্তু একটি ভেক্টরকে দুটি উপাংশে ভাগ করব। দুটি উপাংশ, একটা হলো হরিজন্টাল, আর একটা হচ্ছে ভার্টিক্যাল। তো আমরা হরিজন্টালে যদি নেই, হরিজন্টাল আনুভূমিক বরাবর যদি আমরা একটা ভেক্টর নেই, উপাংশে ভাগ করি, তো এটা তো আমাদের কিন্তু লাগবে কিন্তু এটার হরিজন্টাল অর্থাৎ 5 নিউটন বল, এটা কিন্তু এফ বল কিন্তু জানো এফ। তো এই এফ বলের কিন্তু আমরা কি বের করব অভিক্ষেপ। তো হরিজন্টাল বরাবর মানে অনুভূমিক বরাবর 5 নিউটন বলের আমরা অভিক্ষেপ বের করলে আমরা কিন্তু জানি যে প্রজেকশন অফ বি এফ আপন হরিজন্টাল, এটা কিন্তু হরিজন্টাল মানে আনুভূমিক বরাবর বের করব। এটা কিন্তু অনুভূমিক বরাবর কি প্রজেকশন অফ বল এফ আপন হরিজন্টাল যদি আমরা বের করি, তো আমরা কিন্তু জানি এই জায়গায় কিন্তু এফ বলের একটা এফ এর একটা কি বের করব, আমরা অভিক্ষেপ বের করব। তো আমরা কি সূত্র জানছিলাম কি যে এফ ভেক্টরের অভিক্ষেপ সেটার মান দেয়া আছে কি 5, এটা দেয়া আছে, না দেয়া থাকলে ওটার মান মডুলাস অফ এফ ভেক্টর লিখতাম। তো এটার মান দেয়া আছে কি 5 ইন্টু হলো cos থিটা কিন্তু দেয়া আছে 30 ডিগ্রি। তো এটাই তো এই জায়গা থেকে ক্যালকুলেশন করলে আসে হলো কি 4.33 নিউটন আসলে এটা হরিজন্টাল বরাবর। এখন আমরা শিখবো কি ভার্টিক্যাল মানে উলম্ব বরাবর যদি আমরা শিখি, তো উলম্ব বরাবর হলে এখন কিন্তু আমাদের অ্যাঙ্গেল কিন্তু এটা 60 ডিগ্রি যদি হয়, তো আমরা লিখতে পারি যে প্রজেকশন অফ সেই একই ভেক্টরের কিন্তু এফ এরই কিন্তু অভিক্ষেপ বের করবো। তো প্রজেকশন অফ এফ আপন ভার্টিক্যাল, এখন আমরা ভার্টিক্যাল বরাবর উলম্বভাবে বের করব। আর যেটার অভিক্ষেপ বের করব সেটার মান কত দেওয়া আছে 5 ইন্টু সেটার অ্যাঙ্গেল কস থিটা ইন্টু সেটা কস থিটা কি 60 ডিগ্রি ভার্টিক্যাল বরাবর কি তাহলে আসলো যে প্রজেকশন অফ এফ আপন টু ভার্টিক্যাল। এটা যদি আসে কথায় যে আমাদের এখানে এফ এর অভিক্ষেপ বের করবো, এফ এর মান দেওয়া আছে 5 নিউটন ইন্টু কস থিটা ভার্টিক্যাল বরাবর কি 60 ডিগ্রি, থিটার মান কি 60 ডিগ্রি। তো 5 ইন্টু কস 60 ডিগ্রি মান কি হাফ যদি বের হয় তাহলে 2.5 নিউটন। তো আমরা একটি ভেক্টর দেওয়া ছিল, সেটাকে দুটি উপাংশে ভাগ করে আমরা হরিজন্টাল বরাবর ভার্টিক্যাল বরাবর দুইটা মান বের করলাম। তো
আমাদের অভিক্ষেপ ধারণার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তো ভেক্টরকে দুটি অংশে ভাগ করতে হয়, সেটার কনসেপ্ট ক্লিয়ার। এটা থেকে যদি সে বেসিক কিছু অঙ্ক দেয় সেটাও কিন্তু আমাদের ক্লিয়ার, ইনশাল্লাহ আর সমস্যা হবে না। তো আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এরকম পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে আগামী পর্বে। আল্লাহ হাফিজ।